নমস্কার, আমার নাম তানিশা সাহা। সবাইকে আমার নতুন চ্যানেল অডিও স্টোরি বাই তানিশাতে স্বাগত জানাচ্ছি। এটি আমার এই চ্যানেলের প্রথম ভিডিও এবং আজকের নিবেদন বাড়ি থেকে পালিয়ে, লেখক শিবরাম চক্রবর্তী আর কণ্ঠে আমি তানিশা সাহা। এই গল্পের 19টি পর্ব রয়েছে এবং এটি প্রথম পর্ব। আশা করি প্রত্যেকের গল্পটি খুব ভালো লাগবে। বিনোদের সঙ্গে কাঞ্চনের কিছুতেই বনতো না। বিনোদ তাদের পুরুতের ছেলে, তাদের ঠাকুর শালগ্রামের পুজো সেই করে। বোধ করি দেবতার ভোগের ভাগ নিয়েই তাদের বিরোধের সূত্রপাত হবে। কাঞ্চনের বয়স 13-14 বেশি নয়, কিন্তু সেই বয়সেই তার মতো দুষ্টু দুর্দান্ত ছেলে পাড়ায় দুটি ছিল না। তার মুহুর্মুহু খিদেও পেত যেমন, তেমনি সেই খিদেকে কাজে লাগাবার উদ্ভাবনী শক্তিও ছিল তার অসাধারণ। ঘরের যা কিছু খাবার বৈধ ও অবৈধ উপায়ে সে তো আত্মসাৎ করতই, ঠাকুর এবং বিনোদের অংশেও ভাগ বসাতে ছাড়ত না। পুজোর আগে ঠাকুর ঘরে গিয়ে যখন তার রাজভোগ থেকে রাজকর সহজেই গ্রহণ করত, তখন পাথরের দেবতা প্রতিবাদ ও সমালোচনা করতেন না বটে, কিন্তু পুজোর শেষে নিজের অংশ থেকে কিছু ছাড়তে রক্ত মাংসের মানুষ বিনোদের অত্যন্তই আপত্তি ছিল। সেদিন স্নান করতে গিয়ে কাঞ্চনের শোধ নিলে বিনোদকে সাঁতার কাটতে মাছ পুকুরে নিয়ে গিয়ে জলের ভেতরে তার মাথা চেপে ধরল। সাঁতার ভালো জানলেও এবং বয়সে কাঞ্চনের চেয়ে কিছু বড় হলেও বিনোদ গায়ের জোরে তাকে আটকাতে পারত না। খানিকক্ষণেই হাঁপিয়ে এক পেট জল খেয়ে বিনোদ যায় আর কি। তখন কাঞ্চন তাকে ছেড়ে দিয়ে বললে, কেমন জব্দ, আর আমার সঙ্গে লাগবি? বিনোদের রাগ ততক্ষণে মাথায় চড়েছে। যতক্ষণ না এক কোমর জলে এলো ততক্ষণ সে একটি কথা বলল না। কিছু তীরে পৌঁছেই তার তৈল জীর্ণ ময়লা পৈতেখানি ছিঁড়ে কাঞ্চনকে এই বলে শাপ দিল যে, ব্রহ্মণ্যদেব যদি সত্যি হন তবে কখনো তোর বিদ্যে হবে না, ফি বছরই সে পরীক্ষায় ফেল করবে। এই সুকঠিন অভিশাপে কাঞ্চনের মুখ এতটুকু হয়ে গেল। ব্যাপারটা যে এত দূর গড়াবে তা সে ভাবেনি। তবুও জোর করে বলল, তোর শাপে আমার কচু হবে। এতে বিনোদ কেঁদে ফেললে, দে আমার পৈতে খুঁজে দে। এখন কান্না হচ্ছে, ছিঁড়তে গেলি কেন? আমি যাব খুঁজতে, ভারী দায় আমার। অনেক খোঁজাখুঁজির পর জলের তলা থেকে উদ্ধার করে বিনোদ গিট গিয়ে পইতে পড়ল। ছিঁড়ে গিট দিতে গেলি যে বড়, ভারী ব্রহ্মণ্যদেব। বাহ, আমি পইতে না পড়ে যাই আর বাবা আমাকে ধরে ঠ্যাঙান, তুমি তো ওই চাও। সেই দিন কাঞ্চনের বাড়ি পুজো সেরে আমবাগানের পথে বিনোদ ফিরছে। কাঞ্চন তাকে ধরল, দাঁড়াও। এক হাতে ক্ষীরের বাটি, অন্য হাতে দইয়ের ভাঁড় নিয়ে ভীত নেত্রে বিনোদ বলল, কি আবার? কাঞ্চন এতক্ষণ তারই প্রতীক্ষায় দাঁড়িয়েছিল। বলল, তোমার সাপ কাটান দাও। বিনোদ কিছুক্ষণ চিন্তা করে বলল, দেখ কাঞ্চন, সাপ আর কাটান যায় না। ব্রহ্মবাক্য যা মুখ থেকে বেরিয়ে গেছে তা রদ করা ব্রহ্মারও সাধ্য নয়। হ্যাঁ, নয় আবার? আমি এত পড়ে শুনে ফি বছর ফেল হতে থাকবো আর তুমি ফাঁকতালে পাশ করে মজা লুটবে? সে হচ্ছে না, বল আগে। সে হবার কথা নয় কাঞ্চন, আমি ভেবে দেখলাম সাপ উল্টে গেছে, শাস্ত্রে এমন কোথাও লেখেনি। তাহলে পরীক্ষিত? রেখে দাও তোমার পরীক্ষিত। সাপ যদি না কাটান দাও তবে ওই ক্ষীরের বাটি আর দইয়ের ভাঁড় দিয়ে যাও। বিনোদ এবার গুরুতর সমস্যায় পড়ল। এদিকে শাস্ত্রের নজির, অন্যদিকে ক্ষীরের বাটি। এই উভয় সংকটে সে মাথা কাটিয়ে বলল, সাপ তো কাটান যায় না রে, তবে এই বলছি, বিদ্যে তোর না হোক, বুদ্ধি তোর খুব হবে, তাতেই তোর পুষিয়ে যাবে। বুঝলি কাঞ্চন? বামুনের বর, তাও মিথ্যে হবার নয়। বিদ্যা ও বুদ্ধির তারতম্য কাঞ্চনের কাছে স্পষ্ট ছিল না। সে এক ঝটকায় দইয়ের ভাঁড় টেনে নিয়ে সমস্ত দই বিনোদের মাথায় ঢেলে দিল। অবশেষে ক্ষীরের বাটিটা কেড়ে নিয়ে এক আম গাছের ডালে উঠে বসল। বিনোদের দিকে আর দৃকপাত না করে পা দোলাতে দোলাতে যে আপাত মধুর বস্তুটি তার হস্তগত হয়েছিল সেই বিষয়ে একান্ত মনোসংযোগ করল।